আসসালামু স্যার, আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, উপপরিচালক বিআরডিডি। স্যার, আমি আবুল কাশেম, নির্বাহী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, সিলেট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার, আমি মোহাম্মদ হাবিবুল্লাহ। এখানে আপনার পরিদর্শনের জন্য প্রস্তুত স্যার। ধন্যবাদ স্যার। গাড়ি আছে আপনার? এই তো মোটামুটি এটা ওই 2004 সালে করার সংস্কার হয় না। ওই সময় আমি তো এখানে ফটোগুলো দেখছিলাম। এটা স্বাভাবিক, 4 সালের পরে এটা হবে কেন? বিএনপি যেগুলো করতে আসলে তো ওরা ধ্বংস। আমরা এই যে প্রাচীন শহরটি গড়ে উঠেছে সুরমার দুই তীর গেছে, এই সুরমা নদীটা একবারে মারাত্মক পরিবেশ বিপর্যয় হয়েছে। এর মূল কারণ হচ্ছে ময়লা আবর্জনা যার যা কিছু আছে সব এখানে ফেলে দিচ্ছে। এখন আমরা এগুলো পরিষ্কারের উদ্যোগ নিচ্ছি এবং এইগুলোকে নিয়ে প্রকল্প করছি। আশা রাখি এই সুরমা নদীটাকে আমরা সৌন্দর্য বৃদ্ধি করবো এবং এই নদীটাকে যাতে মানুষ এই নদীর কাছে দাঁড়িয়ে একটু নিঃশ্বাস নিতে পারে সেই ব্যবস্থা করব এবং নদীর দুই তীর গেছে আমরা একটু ওয়াকওয়ে করবো। যারা ব্যবসায়ীরা রয়েছে তারাও দেখুন ময়লা থাকে তাদের আমার নগরবাসীর প্রতি অনুরোধ যে আপনার গোড়টাকে যেভাবে পরিষ্কার রাখেন অন্তত নদীটাকে এবং নদীর তীরবর্তী এলাকাটাকে পরিষ্কার রাখেন। সিটি কর্পোরেশনের পক্ষে একা সম্ভব না যদি সকলের সহযোগিতা না পাই। ধন্যবাদ। আপনার পরিদর্শনের জন্য প্রস্তুত স্যার। ধন্যবাদ স্যার। সবকিছু
অনিয়ম মধ্যে নির্বাচনগুলো হয়েছে, এবার যেহেতু আপনাদের গভর্নমেন্ট ইলেকশনে আসবে, এই ক্ষেত্রে এই চ্যালেঞ্জটা কতটুকু? আমরা কি আগের পুনর্বস্থা দেখবো না নতুন ইলেকশন? আগের কিছু তো অবশ্যই দেখবেন না, আগের কিছু দেখবেন না বলেই তো এই ধরনের সুন্দর সুন্দর এমপিরা নির্বাচিত হয়েছেন, জনপ্রিয় যারা মানুষের ভোটে নির্বাচিত হয়েছেন। এবং আমি শুধু আপনাদেরকে এইটুকু নিশ্চয়তা দিতে পারি যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে যে সরকার রয়েছে, এই সরকার আগামী দিনে জনগণের স্বার্থ বিঘ্নিত হবে বা জনগণের অধিকার কেড়ে নেওয়া হবে এ ধরনের কোনো কর্মকাণ্ডের সাথে বিএনপির আমাদের স্থানীয় পর্যায় থেকে শুরু করে একদম জাতীয় পর্যায় পর্যন্ত আমাদের দলীয় নেতাকর্মীরা সম্পৃক্ত হবে না, এবং সরকারও এগুলোতে প্রশ্রয় দেবে না ইনশাল্লাহ। ধন্যবাদ। স্থানীয় নির্বাচনের কিছু বিষয় আছে, সংসদে আইনগত কিছু বিষয় আছে। আপনারা জানেন যে এর আগে জাতীয় প্রতীকগুলো দিয়ে স্থানীয় সরকারের নির্বাচন হতো। অন্তর্বর্তীকালীন সরকার একটা অধ্যাদেশ জারি করে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে জাতীয় প্রতীক বাতিল করে দিয়েছে। সেই কারণে এটা একটা আইনগত ভিত্তি প্রয়োজন। এই বিষয়টা নিয়ে সংসদে আলোচনা হবে, এবং সংসদে এই অধ্যাদেশটি যদি আইন আকারে পাস হয়, মাননীয় সংসদ সদস্য যদি পাস করেন, তখন জাতীয় প্রতীক ছাড়া নির্বাচন হবে, তখন আমরা নির্বাচনের দিকে এগোতে পারবো। এই আইনটা পাস না হওয়া পর্যন্ত এই মুহূর্তে স্থানীয় সরকারের নির্বাচন নিয়ে আমাদের মন্ত্রণালয়ে কোনো সিদ্ধান্ত আমরা নিতে পারছি না। যেহেতু যেটা আপনি বলছেন প্রাথমিকভাবে যদি প্রতীকটা না থাকে, তাহলে আমরা তো দেখেছি এই নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারেনি। তো সামনের যে স্থানীয় পর্যায়ে যে নির্বাচনগুলো হবে, অনেকগুলো দাপ রয়েছে, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সিটি কর্পোরেশন, এই ক্ষেত্রে তাদের কি অংশগ্রহণের কোনো সুযোগ তৈরি হয়ে যাবে কিনা? পার্লামেন্টে যদি এটা পাস হয়, মাননীয় সংসদ সদস্যরা যদি জাতীয় প্রতীক ছাড়া স্থানীয় সরকার নির্বাচনের আইনটি যদি পাস করেন, সেই ক্ষেত্রে নির্বাচনটা তো নির্দলীয় হবে। তো নির্দলীয় নির্বাচনে সাধারণত দল থেকেও কোনো নমিনেশন আমরা কাউকে দিব না। তখন ব্যক্তিগতভাবে কারা নির্বাচন করবেন না করবেন এই বিষয়ে তো সরকারের এত আমলের নেওয়া বা খোঁজ নেওয়ার কোনো প্রয়োজন আছে তো মনে করি না। যারা জনপ্রিয় আছে, যারা প্রার্থী হতে চান, তারা দাঁড়াবেন। সাধারণ মানুষ, জনগণ স্থানীয় পর্যায়ে ইউনিয়ন পরিষদে, উপজেলায়, সিটি কর্পোরেশনে, পৌরসভাতে, উপজেলাগুলোতে যাদেরকে মানুষ অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে, সেই নির্বাচনে মানুষ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে তাদেরকে আমরা কাজ করার সুযোগ করে দিই। তো সর্বশেষ প্রশ্ন, আমরা দেখেছি গত 17 বছরে যে স্থানীয় পর্যায়ে আমার অফিসার আসবো পরে প্রোগ্রাম দেবো, আজকে একদিনের প্রোগ্রাম তো আপনারা যাদের আমার কর্মসূচি রিলেটেড না, তারা আপনার অফিসে চলে যান, অফিস করেন। বৃন্দ এবং প্রশাসককে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এখন বিদায় নিচ্ছি এবং কথা বলা শেষ করছি। আমি আর এদিকে ফিরবো না। বিদায়ী সালাম কি নেবো না চলে যাবো? বিদায়ী সালাম হবে। জি, সবাইকে ধন্যবাদ। আসসালাম। গাড়ির বহর, মানুষকে দুর্ভোগ না দিয়ে সিগন্যালে আটকিয়ে থাকা, পায়ে হেঁটে বিভিন্ন প্রোগ্রামে যাওয়া, এগুলো হচ্ছে আপনাদেরকে জাস্ট একটা মেসেজ দেওয়া আমাদেরকে এবং আপনাদেরকে। মাননীয় প্রধানমন্ত্রীকে সবাই অনুসরণ করব, মাননীয় প্রধানমন্ত্রীকে ফলো করব, তাহলেই এই দেশটি আমরা সবাই মিলে একটি সুন্দর দেশে রূপান্তরিত করতে পারবো। সবার প্রতি আরেকবার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদেরকে ঠিক আছে। রিলেটেড যারা আছেন তারা শুধু আমার সফর সঙ্গে হবেন, আর বাকিরা দাপ্তরিক কাজ ফেলে রেখে আমার পিছনে ঘোরার কোনো দরকার নাই। আপনারা যে উপস্থিত আছেন, আমার শ্রদ্ধেয় ভাই লন্ডন থেকে আগত কামাল উদ্দিন এবং আমাদের মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন, রীতিমধ্যে আপনাদের সঙ্গে পরিচয় হয়ে গেল। আসলে মূলত আজকে আমি সিলেটে এসেছি সিটি কর্পোরেশনের, যেহেতু নতুন প্রশাসক আমরা দিয়েছি, সিটি কর্পোরেশনের বিষয়টা নিয়েই মূলত আলোচনা করবার জন্য এবং দক্ষিণ সুরমার কিছু উন্নয়নমূলক কর্মকাণ্ড দেখার জন্য এবং সেখানে কি করা যায় এই বিষয়টা আলোচনা করার জন্য আমি এলজিডির যারা রয়েছেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং সিলেটের নির্বাহী প্রকৌশলী দপ্তরে যারা রয়েছেন তারা একটু আমার সফরে থাকবেন। জনস্বাস্থ্য প্রকৌশলীর যারা রয়েছেন তারাও একটু থাকবেন আমার সফরে। দক্ষিণ সুরমাতে আমার সঙ্গে আপনারা যাবেন। আর প্রশাসনের যারা রয়েছেন তাদের আমি আর কষ্ট দিতে চাই না, কারণ আমি দক্ষিণ সুরমা থেকে সরাসরি এয়ারপোর্টে চলে যাব। শুধু এয়ারপোর্টে আপনাদের নিয়ম অনুযায়ী প্রোটোকলে যা থাকার কথা তারা থাকলে হবে, বাকিরা আপনাদের অফিসিয়াল কাজে আপনারা চলে যাবেন। আর আমি বিদায়ী সালাম নেই। সাইফুর রহমান অডিটোরিয়াম হল যেটা আমরা নতুন করে বরাদ্দ দিয়েছি,
আমাদের বাংলাদেশের সফল অর্থমন্ত্রী ছিলেন এবং সিলেটের মানুষের জন্য প্রাণপুরুষ ছিলেন। মরহুম শ্রদ্ধেয় সাইফুর রহমানের নামে একটি অডিটোরিয়াম হল হবে। এটার জন্য ইতিমধ্যে আমরা 2 কোটি টাকা বরাদ্দ দিয়েছি। আমরা পরশুদিন মানে কয়েকদিন আগে আর কি বরাদ্দপত্র ইতিমধ্যে সিটি কর্পোরেশন পেয়েছে। বাকি টাকাও আমরা দিয়ে দেবো আমাদের মন্ত্রণালয় থেকে। ওটাই পরিদর্শন করে আমি সিটি কর্পোরেশনে যাব, সেখান থেকে দক্ষিণ সুরমা হয়ে আমি ফিরে যাব। আর আমার স্থানীয় সরকার, পরিণয় ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে যারা কর্মকর্তা রয়েছেন তাদের প্রতি অনুরোধ থাকবে, আপনাদের সবাইকে নির্দেশনা দেবেন যে সিলেটের আমাদের সংশ্লিষ্ট মাননীয় সংসদ সদস্য যারা রয়েছেন বিভিন্ন নির্বাচনী এলাকার এবং বিভাগের যারা রয়েছেন অন্যান্য সংসদ সদস্যরা সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ড থেকে শুরু করে সমস্ত বিষয় অনুগ্রহপূর্বক আপনারা মাননীয় সংসদ সদস্যের সাথে পরামর্শ গ্রহণ করবেন, তাদের পরামর্শ নেবেন এবং তাদেরকে বিভিন্ন বিষয়ে অবহিত করবেন। কারণ অনেক দিন পর বাংলাদেশের মানুষ অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন দেওয়ার সুযোগ, ভোট দেওয়ার সুযোগ পেয়েছে এবং সেই ভোটের মাধ্যমে একদম তাদের মন মতো জনপ্রতিনিধি তারা নির্বাচিত করেছে। এই কারণে আমরা চাই যে জনপ্রতিনিধিরা জনবান্ধব এবং জনগণের কাজের সাথে তারা সরাসরি সম্পৃক্ত হোক এবং এই সম্পৃক্ত করার মূল ভূমিকা মধ্যস্থতাকারী হচ্ছে আপনারা। অতএব আপনারা সমস্ত কাজের মধ্যেই, কাজ ছোট হোক বড় হোক, অবশ্যই মাননীয় সংসদ সদস্যদের অবহিত করবেন, পরামর্শ নেবেন এবং তাদেরকে জানাবেন যে আপনারা কোথায় কি করছেন বা কি করণীয় রয়েছে। আর আমি এখানে পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন সহ যারা রয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাবো যে আপনারা বিগত 12 ফেব্রুয়ারি নির্বাচনটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করেছেন। আপনারা দেশের মানুষের আকাঙ্ক্ষার যে প্রতিফলন সেটা আপনারা ঘটাতে সক্ষম হয়েছেন এবং আপনাদের মাধ্যমে এত বড় একটি নির্বাচন সফল হয়েছে এবং সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ বিপুল ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ম্যান্ডেট দিয়েছে এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠদের ক্ষমতায় বসিয়েছে। এই জন্য মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং প্রশাসনের প্রতি অনুরোধ করব যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে প্ল্যান বা যে ভিশনগুলি, নির্বাচনী যে কমিটমেন্টগুলি, যেমন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, শিক্ষা, কর্মসংস্থান, খেলাধুলা এবং ইমাম মসজিদদের বেতন ভাতা, ইতিমধ্যে আপনারা চিঠিও পেয়েছেন বোধহয় সম্ভবত যে কৃষি ঋণ যেটা মওকুফ করা হয়েছে 10,000 টাকা, এই বিষয়টা সহ এই আমাদের যে রাজনৈতিক প্রতিশ্রুতির বাইরেও সরকারের যে জনবান্ধব বা জনগণের যে কর্মসূচিগুলো আছে এগুলোতে আপনারা আন্তরিকভাবে সহায়তা করবেন আমাদের। কারণ এই সরকার জনগণের সরকার এবং আমরা জনগণের ভোটে আমাদেরকে আবার নির্বাচিত হতে হবে এবং আমাদের যা কিছু করার প্রয়োজন আমরা জনগণের জন্যই করব। আর মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রথম এমপি সাহেবদের যে সংসদীয় কমিটির সভা হয় যেখানে আমরা সংসদ নেতা নির্বাচন করি, সেই দিন আপনারা খেয়াল করবেন একটা মেসেজ দিয়েছে দেশের মানুষকে। মাননীয় সংসদ সদস্যদের বলেছে যে আপনাদেরকে আমরা ট্যাক্স ফ্রি গাড়ি আর দেবো না বা আপনারা নেবেন না, আপনারা কোনো প্লট দিতে পারবেন না। এটার অর্থই হচ্ছে যে উনি একদম উপর লেভেল থেকে দুর্নীতিটাকে নিরুৎসাহিত করছে বা অন্যায়ভাবে যাতে জনপ্রতিনিধিরা মানে কোনো সুবিধা নিতে না পারে, জনগণের ট্যাক্সের পয়সা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এই মেসেজটা উনি মানুষের মাধ্যমে দিয়েছে এবং আমাদেরকে আলাদাভাবে মেসেজ দিয়েছে যাতে এই বিষয়গুলোতে আমরা সচেতন এবং সজাগ থাকি। আমি আর কথা বাড়াবো না, সকালে যারা কষ্ট করে এসছেন তাদের প্রতি আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আসসালামু আলাইকুম স্যার, আমি মোহাম্মদ রহিমউদ্দিন তালুকদার, জেলা সমবায় অফিসার, সিলেট। ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী আকবর, প্রধান প্রকৌশলী, সিলেট সিটি কর্পোরেশন। জেলা প্রশাসক সার্বিক সিলেট। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম বিআরটিপি সিলেট। আসসালামু আলাইকুম স্যার, আমি আক্তার সালে পরিচালক অতিরিক্ত। আসসালামু আলাইকুম স্যার, আমি মোহাম্মদ রেজাই রাকিব সরকার, প্রধান নির্বাহী কর্মকর্তা, যুগ্ম সচিব, সিলেট সিটি কর্পোরেশন। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম, নকশাদ আহমদ, সাধারণ সম্পাদক। মাদারের পরে ওই ইয়েতে আছে সাইফুর চলেন তাহলে ওখানে যাই। সব গাড়ি রেডি, গাড়ি রেডি, চলেন তাহলে।
ভাইয়া পিছনে আসেন, একটু পিছনে আসেন, আমরা সবাই নেই। ভাই একটু পিছনে আসেন, একটু পিছনে আসেন। স্যার একটু স্যার 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 থ্যাংক ইউ দিয়ে আপনি আমাকে আপনার ওই পাশে যান। প্রশাসন সাহেব ওখানে আপনাদের গাড়ি আছে তো সবাই বিশেষ এই কেসে আমাদের গেস্টদের গাড়িগুলো ওখানে যান। সীমান্ত আমাদের গাড়ি করগুলা এই কিছু দাও তো সাইবুর রহমানের কাছের লোক ছিল, ওই জন্য আগে ওই বরাদ্দ দিয়ে আগে প্রশাসককে আগে খুশি করলাম যে আপনার ওস্তাদের বরাদ্দ আগে দিয়ে। থ্যাংক ইউ স্যার। শুধু স্যার উনার না স্যার, আজ তো সিলেটেড স্যার, গোটা বাংলাদেশের জন্য স্যার উনি আইকন। তারপরেও তো উনি একদম ওনার কাছে জি স্যার, জি প্রশাসন স্যার, সাহেব। থ্যাংক ইউ স্যার। যদি হয় হলো এমনি দিয়ে রাখছি, না হলে আপনার ওই সিটি কমিশনে গিয়ে মত বিনিময় করে আমি চলে যাবো ইয়েতে। আমাদেরটা কয়টা করছেন সিও সাহেব? 11:30 প্রোগ্রামের 11:30। আমরা এই যেই প্রাচীন শহরটি গড়ে উঠেছে সুরমার দুই তীর গেছে, এই সুরমা নদীটা একবারে মারাত্মক পরিবেশ বিপর্যয় হয়েছে। এর মূল কারণ হচ্ছে ময়লা আবর্জনা যার যা কিছু আছে সব এখানে ফেলে দিচ্ছে। এখন আমরা এগুলো পরিষ্কারের উদ্যোগ নিচ্ছি এবং এইগুলোকে নিয়ে প্রকল্প করছি। আশা রাখি এই সুরমা নদীটাকে আমরা সৌন্দর্য বৃদ্ধি করব এবং এই নদীটাকে যাতে মানুষ এই নদীর কাছে দাঁড়িয়ে একটু নিঃশ্বাস নিতে পারে সেই ব্যবস্থা করব এবং নদীর দুই তীর গেছে আমরা একটু ওয়াকওয়ে করবো। যারা ব্যবসায়ীরা রয়েছে তারাও সেই ময়লাটা না, আমার নগরবাসীর প্রতি অনুরোধ যে আপনার গড়টাকে যেভাবে পরিষ্কার রাখেন, অন্তত নদীটাকে এবং নদীর তীরবর্তী এলাকাটাকে পরিষ্কার রাখেন। সিটি কর্পোরেশনের পক্ষে একা সম্ভব না যদি সকলের সহযোগিতা না পাই। ঠিক, ধন্যবাদ।
আচ্ছা, এটা কোটিতে বলবেন এরপরে, তাহলে আমাদের সহজ হবে। আপনি এটা হয় কি আপনি ওই শব্দটা সবার কাছে পরিচিত। হ্যাঁ, আমরা ওই মিলিয়নে অবস্থানা তো আমরা লক্ষ কোটি, এটা দিয়ে হিসাব করে। আপনি সাধারণত অন্য জায়গায় তো ওয়াশার সবাই কোটিতে হিসাব করেন, কোটি লিটারে হিসাব করেন। সাধারণ জনগণ বুঝবে যাদের জন্য কাজ করে, এবং ওই মানুষেরও তো পানির ডিমান্ডটা লিটার অনুযায়ী হিসাব হয়, সেই হিসাব করলে ভালো হবে। তাহলে এখন বলেন যে কত কোটি লিটার এখন হচ্ছে? আমাদের এই মুহূর্তে স্যার আপনি লক্ষ কোটিতে বলেন, কোটিতে বলছি স্যার, এই মুহূর্তে স্যার আমাদের কর্পোরেশন এখন দাঁড়িয়ে আছেন, এখানে 2023 সালে যে জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছে তিনি নজিরবিহীনভাবে সিটি কর্পোরেশনের ফান্ড ব্যাংকের সংবর্ধনা বিলাস করেছেন এবং খুবই নির্লজ্জভাবে প্রধান বিচারপতি থেকে শুরু করে পুলিশের প্রধান আব্দুল্লাহ তারাও নজিরবিহীনভাবে এখানে সংবর্ধনা চেয়ে নিয়েছেন এবং একজন সিটি কর্পোরেশনের ফান্ড ব্যাংকের টাকাগুলো কোটি টাকার উপরে খরচ হয়েছে। যেহেতু আপনার ঠিক ডান পাশে আমাদের প্রশাসক রয়েছেন, তাকে কি কোনো নির্দেশনা দিয়ে যাবেন কিনা, কারা এইসবের সাথে জড়িত ছিল এবং কোন খাত থেকে টাকাগুলো আসলে নজিরবিহীনভাবে ব্যয় করেছেন বলবেন? আমরা আসলে সরকার যে পথে আগাচ্ছি, পুরনো বিষয়গুলো নিয়ে আমরা মানে জনসমক্ষে ওই রকম বড় ধরনের কোনো কমেন্ট বা কথা আমরা বলতে চাচ্ছি না। তবে কোথাও অন্যায় বা দুর্নীতি হলে সেটার ব্যবস্থা তো অবশ্যই হবে। আমি আপনার প্রশ্নের উত্তরে শুধু এইটুকুই মাননীয় প্রশাসককে বলবো যে আপনি যে জিনিসটা নোটিশে এনেছেন উনি এটা খতিয়ে দেখবেন, যদি অন্যায় বা দুর্নীতি হয় অবশ্যই সেটা উনি ব্যবস্থা নেবেন। আমি যতটুকু জানি 12টি সিটি কর্পোরেশনের মধ্যে সবচেয়ে সুন্দর সিটি কর্পোরেশন এই সিলেট। সবই সুন্দর। আপনার প্রশ্ন আমি বুঝছি, জলবদ্ধতা নিয়ে খাল খনন বা সরা যেটা আপনারা বলেন, এই বিষয় নিয়ে আমাদের মধ্যে কথা হয়েছে। এগুলো নতুন করে কাজ শুরু হবে এবং নতুন প্রকল্প গ্রহণের জন্য আজকে আমরা নির্দেশনা দিয়েছি। আপনার সুরমা নদীর যে প্রকল্প এবং সরা বা খালের যে প্রকল্প, এগুলো নতুন করে উপস্থাপন করলে আমরা মন্ত্রণালয় থেকে আপনার একনেকে পাঠাবো বা প্ল্যানিং কমিশনে পাঠিয়ে যতদূর সম্ভব এগুলো বাস্তবায়নের জন্য আমরা যাতে পাস হয় সেভাবে পদক্ষেপ। এখানে স্যার রাস্তাঘাটগুলি আমি এই সপ্তাহের সময় প্রত্যেকটা কাজের ক্ষেত্রে প্রচুর ফিল্ড ভিজিট করেছি। প্রত্যেকটা রাস্তা, বিশেষ করে বিল্ডিং এর সময় রাস্তাঘাট দেখেছি। এখানকার রাস্তাঘাটের কোয়ালিটি স্যার ভালো, আমি আমার দিক থেকে যতটুকু পেয়েছি এখানকার কাজের কোয়ালিটি খুব ভালো স্যার। এখানে এই সুরমা নদীকে মাঝখানে শহরের ভিতর দিয়ে পাস হয়েছে। সুরমা নদীতে উত্তর সিলেট, দক্ষিণ সিলেট এই দুইটা অংশ। এই সুরমাকে ঘিরে আমরা একটা প্রকল্প ডিপিপি, এখন এটা ইয়ারডিতে আছে। এটা আমরা দুই পাশে একটা রিভার ড্রাইভ, 30 কিলোমিটার বোথ সাইডে রিভার ড্রাইভ হবে এবং এখানে রিটেনিং ওয়াল হবে, যেটা ফ্লাড ওয়াটারকে যখন সুরমা পানি উপরে উঠে যায় বর্ষার সিজনে, শহর নিচে চলে যায়, তখন এখানে অনেকগুলি স্লুইস গেট হবে। ওই স্লুইস গেট দিয়ে পানিটাকে ব্যাক ফ্লোটা যেন না করে, ব্যাক ফ্লোটা ফেরানোর জন্য। এবং কিছু দুই পাশে একটা রিভার ড্রাইভ থাকলে দেখা যাবে যে শহরের দুই প্রান্তের কমিউনিকেশনে একটা বড় ভূমিকা রাখবে। এই প্রকল্পটা স্যার আমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ডিপিপিটা করেছে, আমরা সিটি কর্পোরেশন করেছি। একটু স্যার বলি, এটা স্যার আসলে তো ফিজিবিলিটি স্টাডি করে দিয়েছেন এবং এসেছেন আমাদের সাথে মিট করতে। আমরা সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ওনাকে স্বাগত জানাই এবং ওনার আন্তরিকতা সিলেটের প্রতি এবং আমাদের প্রধানমন্ত্রী, আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সিলেটের প্রতি ওনার যে স্পেশাল একটা দৃষ্টি
এইগুলোর কারণে আমরা সিটি কর্পোরেশন আসার আগে আগামী দিনের পথ চলায় আমরা অত্যন্ত গুরুত্ব পাবো এবং আমাদের এই চলমান প্রকল্প বা নতুন প্রকল্প যেগুলো আমরা গ্রহণ করব সেগুলো একটি গতি আসবে। তার কারণ হচ্ছে দীর্ঘ 17 বছরে সরকারের যারাই ছিলেন যেভাবেই ছিলেন সিলেটের কাঙ্ক্ষিত কোনো উন্নয়ন হয়নি। আর সিলেট শহরটাকে তো আসলেই বাসযোগ্য হিসাবে তৈরি করা হয়নি। আমরা চেষ্টা করবো একটা আন্তর্জাতিক নগরী সিলেট, এই নগরীতে যাতে মানুষের চাহিদা পূরণে সিটি কর্পোরেশন পজিটিভ মেন্টালিটি নিয়ে এইখানে কাজ করে। আমার হয়তো 4 দিন হয়েছে আমার এই কাজ শুরু করা। আশা রাখি প্রত্যেক কর্মকর্তা এবং কর্মচারীরা আমাকে সহযোগিতা করছেন। আমার বিশ্বাস আমরা বাংলাদেশের মধ্যে সিলেট সিটি কর্পোরেশনকে একটি গুরুত্বপূর্ণ কর্পোরেশন হিসাবে আমি প্রতিষ্ঠা করব। আমি এখন আমাদের বাকি যে কর্মসূচিগুলো সাজিয়েছেন আমাদের চিফ এক্সিকিউটিভ অফিসার সাহেব উনি এই বিষয়গুলো গাইডলাইন দেবেন, দিলে আমরা মাননীয় মন্ত্রীকে আমরা এই বিষয়গুলো উপস্থাপন করব। ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশেই আমাদের মাননীয় প্রতিমন্ত্রী স্থানীয় সরকার যিনি এসেছেন সিলেটের সিটি কর্পোরেশনের চলমান প্রকল্পগুলো দেখা আমরা চলমান প্রকল্পগুলো ওনাকে দেখিয়েছি, নতুন প্রকল্প আমরা গ্রহণ করব। আমরা নাগরিকদের সুযোগ সুবিধা দিচ্ছি এবং প্রায়োরিটি বেশি যে আমরা কিছু কাজ হাতে নিয়েছি। সেটি হচ্ছে মশক নিধন। সিলেট শহরের মানুষ যেদিকে যাচ্ছি সবাই একই কথা বলছে যে আপনি মশার বিষয়ে একটু কার্যকর পদক্ষেপ নেন। আপনারা দেখেছেন আমরা প্রত্যেকটি ওয়ার্ডে মশক নিধনের অভিযান শুরু করেছি। পাশাপাশি যে বর্ষা মৌসুমে সিলেটে জলবদ্ধতা একটা সমস্যা, এই সমস্যা থেকে আমরা পরিত্রাণ পাওয়ার জন্য আমরা শহরের মধ্যে দিয়ে যে খাল ছড়া গিয়েছে এইগুলা পরিষ্কার করাবো। কোন জায়গায় আমরা যে সিলটেড হয়ে গেছে যেগুলো, এগুলোকে আমরা খনন করাবো এবং সর্বোপরি সিলেট শহরকে বা সিলেট নগরকে একটা পরিচ্ছন্ন নগর হিসাবে আমরা প্রতিষ্ঠা করব, সেই লক্ষ্য নিয়ে কাজ করছি এবং আমাদেরকে ফুল সাপোর্ট মাননীয় প্রতিমন্ত্রী দিয়েছেন। ওনার মন্ত্রণালয় থেকে পুরো সাপোর্ট আমরা পাবো এবং একটি পজিটিভ মেন্টালিটি নিয়ে আমরা এই মিটিংটা শেষ করতে এবং সভাপতি সিলেট সিটি কর্পোরেশনের নবাগত কর্ম। আমি স্যার একেবারে সংক্ষেপে শুধু সিটি কর্পোরেশন একটু ভূমিকাটা রাখি। স্যার এই সিলেট সিটি আমাদের 12টা সিটি কর্পোরেশন বাংলাদেশে, এর ভিতরে আমার 1 বছর 6 মাসের মতো যে অভিজ্ঞতা আমি দেখেছি স্যার, এই সিটি কর্পোরেশনটা বাংলাদেশে আসলে একটা মডেল সিটি কর্পোরেশন হিসাবে যদি পরিকল্পনা করা যায় সেটা করা সম্ভব। এই সিটি কর্পোরেশনের স্যার বর্তমান আয়তন হচ্ছে 79 বর্গ কিলোমিটার। এই 79 বর্গ কিলোমিটারকে স্যার 42টি ওয়ার্ডে ভাগ করা আছে, 42 ওয়ার্ডে ভাগ করা আছে এবং এর জনসংখ্যা 10 লক্ষ। এবং এই শহরের ভিতর দিয়ে ছোট বড় 24-25টি ছড়া এখানে বলে বা বড় বড় খাল প্রবাহিত হয়েছে। এই ছড়াগুলিকে যদি ভালোভাবে মেনটেন করা যায়, খালগুলি খনন করা যায় এবং এগুলি নিয়মিত পরিচর্যা করা যায়, তাহলে এই শহরের জলাবদ্ধতা নিরসনে একটা বড় ভূমিকা রাখবে এবং এই ছড়াগুলিতে ফ্রেশ ওয়াটার রান করা সম্ভব। তো এই সিটি কর্পোরেশনের আরো উল্লেখযোগ্য যে বিষয়গুলি আছে এখানে স্যার, এই চারপাশে স্যার ফ্রেশ ওয়াটার রিসোর্স আছে, এই মুহূর্তে সিটি কর্পোরেশনের পানি সরবরাহ যেটা আমরা পরিচালিত হচ্ছে সেটা সেই পৌরসভা আমলের যে পানি সরবরাহ সিস্টেমটা ছিল ওইটাতে ওয়াসা করা হয়েছে, বাট ওইটা ফাংশনাল না। তো আমার স্যার আমি অনেক সময় বলেছি স্যার যে ওয়াসার একটা এক্সপিরিয়েন্স আছে, কিন্তু সিলেট সিটিতে যদি সিটি ওয়াটার এরকম কোনো একটা কনসেপ্টকে যদি ডেভেলপ করা যায় যেটা সিটি কর্পোরেশনে একটা সেম রুফ ওইটা ওয়াসার মতো সিটি ওয়াটার, মানে আমি জাস্ট এটা একটা জিনিসটা বললাম, এরকম স্যার একটা নাম চিন্তা করতে পারেন সিটি ওয়াটার। তাহলে স্যার এখানে আমাদের এই মুহূর্তে একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে, এইটাতে স্যার 28 mLD পার ডে প্রোডাকশন আছে। আরেকটা আমাদের প্রস্তাবিত ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে, ওইটা 50 mLD, ওইটা স্যার 22 টি ওখান থেকে এইটা। এবং আগামী 10 বছরের ভেতরে এই সিটি কর্পোরেশন স্যার
1000 ml পানির ডিমান্ড আছে। এই মুহূর্তে পানির ডিমান্ড প্রায় 500 ml। 500 ml এর ভিতরে 35টা আমরা প্রোডাকশন পাম্প দিয়ে 300 ml মতো উৎপাদন করছি। বাকিটা আমাদের ওই ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে আছে, তবে ঘাটতি আছে। এই পানির একটা বড় একটা ইস্যু। এই সিটিতে স্যার রাস্তাঘাটগুলি কত লিটার আসে? 500 ml দিতে হচ্ছে যে 5 কোটি লিটার। কথা বলে শেষ করব। সম্ভবত এই অঞ্চলের খালগুলোকে বোধহয় সরা বলা হয় না, মানে অন্য অঞ্চলে খাল বলি আমরা, সিলেটে এখানে সরা বলা হয়। আমাদের সরা বা খাল কোনো খনন, ওয়াকওয়ে বা সৌন্দর্য বর্ধনের জন্য আপনারা একটা প্রকল্প নেন, আলাদা একটা প্রকল্প নেন। প্রকল্প নিয়ে এটা আপনারা নোট করেন, প্রকল্প নিয়ে আপনারা দাখিল করেন। এটা খাল পুনঃখনন হবে, ওয়াকওয়ে হবে দুই পাশে, যেখানে সুযোগ আছে। ঘরবাড়ি ভাঙার দরকার নেই, যেখানে সুযোগ আছে সেখানে, এবং সৌন্দর্য বর্ধন হবে, মানুষদের হাঁটার সময় যাতে একটু গাছ টাছ লাগানো যায়। এবং সর্বোচ্চ চেষ্টা করবেন নিম গাছটা লাগানোর জন্য, বেশি শহর এলাকাতে নিম গাছটা বেশি লাগানোর চেষ্টা করবেন। আর ওয়াসা নিয়ে তো একটা সিদ্ধান্ত হলোই, ওটা তাহলে ওইভাবে একটা প্রস্তাবনা দেন। আমি এটা আমাদের মন্ত্রণালয়ের সবার সাথে কথা বলে কি করা যায় দেখবো। তাহলে ওটা হলেই তো আপনাদের যে 8 কোটি পানির যে লিটারের চাহিদা এখন যে 5.5 কোটি আছে, তাহলে ওটা হলে তো সমস্যার সমাধানটা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এই যে ইজি বাইক বা সিএনজি পরিমাণ রিক্সা কিন্তু এখানে নাই। রিকশা আছে, মানে ওই যে এখানে সিএনজি আমরা এলাও করি না, ওটা এলাও করেন। এটা আরো সৌন্দর্য রাখার জন্য যেটা করলে সুবিধা হয় সেটা করেন। আর এটা যথেষ্ট পরিমাণে ছিল স্যার, এটা আমরা এটা কন্ট্রোল করে ফেলছি। এটা এলাও করবো না। আর ওই যে দরকার নাই, সুরমা নদীর যে প্রকল্প আপনাদের এই যে 4635 কোটি টাকা দিতে, এটা ডিপিপি প্রেরণ করা হয়েছে। এটা প্রশাসক মহোদয় একটু যোগাযোগ করবেন, এটা যত দ্রুত পারা যায় আমরা এটা ইয়ে করে দেব। আর চিফ ইঞ্জিনিয়ার সাহেব, আমরা যে এই যে এখন রাস্তাগুলো যেটা আরসিসির বাইরে যেটা শুধু ব্রিক্স দিয়ে সোলিং করি, ব্রিক্সের ব্যবহারটা কমায় ফেলতে হবে। পরিবেশ বান্ধব এখন ওই যে ব্লক ইট, যেটা পরিবেশ বান্ধব যে ইটগুলো, এগুলো একটু বেশি ব্যবহারের চেষ্টা করবেন এস্টিমেট গুলোতে। তাতে একটু কস্টিং বাড়ে বাড়ুক, কিন্তু পরিবেশের জন্য এটা আমাদের জন্য ভালো হবে। কথা বুঝাতে পারছি? মানে আরসিসি এবং সিসির বাইরে যে রাস্তাগুলো ইট বিছানো রাস্তা বা এইচবিবি রাস্তা এবং সোলিং এর রাস্তার কনসেপ্ট থেকে বের হয়ে এসে এখানে পরিবেশ বান্ধব ওই ব্লক ইট ব্যবহারের 100% চেষ্টা করতে হবে এটা। আর কিছু পুরাতন কার্পেটিং রাস্তা আমরা মেরামত করি না, এটা খেয়াল করবেন। আমাদের দেশে যেহেতু 6 ঋতু বলি, কিন্তু 6 ঋতু তো এখন আর নাই, এখন ঋতু 3টা বা 3টার মধ্যে চলে আসছে। এবং কার্পেটিং রাস্তা অনেক সময় আমাদের দেশের মানুষের একটা জিনিস খেয়াল করবেন যে সব দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উপর দেয়, নাগরিক হিসেবে কিন্তু কেউ কোনো দায়িত্ব পালন করে না। আমি সিম্পল একটা উদাহরণ দিই, একটা কার্পেটিং রাস্তা যাওয়ার সময় দেখবেন যে এক জায়গায় পানি বেঁধে আছে কোনো কারণে। ওই এলাকার নাগরিকরা ইচ্ছা করলে কিন্তু কেটে পানিটা বের করে দিতে পারে, কিন্তু তারা দেবে না, না এটা আমাদের কাজ না, এটা সিটি কর্পোরেশন বা ইঞ্জিনিয়ার বা তারা করবে। পানিটা বের করে দিলে কিন্তু রাস্তাটা ভালো থাকবে, কিন্তু দেখবেন ওই পানিটা আটকে থাকবার কারণে ওই কার্পেটিং রাস্তাটা ওখানে ফুলে উঠে ড্যামেজ হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। এ ধরনের যেগুলো আছে, নতুন করে আর কার্পেটিং এ না গিয়ে মেটেরিয়ালের প্রয়োজন। এগুলো আপনারা উপর থেকে কার্পেটিং ওই যে উঠিয়ে ফেলে যে আপনারা সেল কোড বা যেটা কার্পেটিং যেটা করেন, ওটা না করে আমার মনে হয় যে ওটা উঠে ফেলে রোলার করে উপরে যদি আপনারা ইউনিট ব্লক বসায় দেন, তাহলে কি এটা ভাইবাল হবে না, ভালো থাকবে না? ইঞ্জিনিয়ার সাহেবেরা বলেন, নির্বাহী প্রকৌশলী বলেন। পরিবেশ বান্ধব দেখতেও সুন্দর হবে এবং বৃষ্টির পানি আটকায় থাকলেও কিন্তু সহজে নষ্ট হবে না। আমাদের রেসপেক্টে যারা স্যার, আমাদের কিছু স্যার সোশ্যাল বিষয় আছে। আমরা সাধারণত যেহেতু স্যার আমাদের বৃষ্টিপ্রবণ এলাকা, আমরা এই ক্ষেত্রে স্যার আরসিসি এবং সিসিটাকে বেশি প্রিফার করি। আমার বাড়ি যোগীগঞ্জ, ওদিকে বিয়ের কথা হচ্ছে। আচ্ছা দেখুন, আমাদের সরকারের বয়স তো কেবল 15-16 দিন,
আর প্রশাসকের বয়স 4 দিন না কয়েকদিন? 4 দিন। আমরা সরকার গঠন করবো, মাননীয় প্রধানমন্ত্রী সহ আমরা এটাই নির্বাচনী প্রচারণায় গিয়েও দেখেছি। দুঃখজনক হলো, আমরা আশ্চর্য হচ্ছি যে আমরা এত উন্নয়নের কথা শুনেছি, অথচ গ্রাম পর্যায়ে কিন্তু কোনো উন্নয়নের ছোঁয়াই লাগে না। এবং সমস্ত এমপিরা এই যে আমরা যে অফিস করছি, বসছি, একই ডিমান্ড যে আমাদের রাস্তা নাই, ব্রিজ নাই। এগুলো নিয়ে আমরা কাজ করছি। এবং আপনি যেটা বলেছেন এটা নিয়েও একটু আগে আমরা যখন বসছিলাম, ইতিমধ্যে আমরা এলজিডির যে এখানে সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার আছে আমার বিভাগীয়, তাকে বলেছি যে ওটা মাপজোক করে ব্রিজের কত ফিট বা কি লাগবে আমি ওনাকে প্রস্তাবনা রেডি করতে বলেছি। আমাদেরকে একটু সময় দেন, আমরা জাস্ট কাজ শুরু করেছি। এবং আপনাদেরকে অনুরোধ করব, আমি জনগণের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে, যে এই ধরনের জনবান্ধব যে সমস্যাগুলো রয়েছে এগুলো একটু আপনারা নিজেরা ফুটেজ গ্রহণ করে ইউটিউবে দেন, আমাদেরকে জানান, উপস্থাপন করেন, আমাদের নোটিশে নিয়ে আসেন, নজরে নিয়ে আসেন। ইনশাল্লাহ আমাদের কর্মবীর মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রথম দিন থেকে উনি একের পর এক ছক্কা মেরে যাচ্ছেন। আপনারা খেয়াল করেছেন, ওনার গাড়ি বহরে সিগনালে আটকানো, পায়ে হেঁটে অফিস করা, নিজের গাড়িতে চড়া, এখন পর্যন্ত ফ্ল্যাগ ব্যবহার না করা, নিজের ড্রাইভার দিয়ে চালানো, নিজে তেল কিনে গাড়িতে ওঠা, এই যে বিষয়গুলো, এবং সমস্ত রীতি রেওয়াজ ভেঙে সচিবালয়ে প্রতিনিয়ত অফিস করা, টাইম বেঁধে দেওয়া, সচিব মন্ত্রীদের খোঁজ নেওয়া যে কারা অফিসে আসছেন না, এই যে আমাদেরকে নির্দেশনা দেওয়া যে মাঠ পর্যায়ে যাওয়ার জন্য। আজকে কিন্তু আমি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এখানে এসেছি এবং আমাকে আগামীকাল আবার গাজীপুরে যেতে বলেছেন। পরশুদিন আমি আবার ঢাকা উত্তর সিটিতে ঘুরেছি। তার মানে এই সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রীদেরকে শুধু অফিস ওয়ার্কের বাহিরেও প্রতিনিয়ত উনি নির্দেশনা দিচ্ছেন যে একদম গ্রাম পর্যায়ে, মাঠ পর্যায়ে গিয়ে কোথায় কি সমস্যা এগুলো চিহ্নিত করে উপস্থাপন করার জন্য। এবং উনি ক্যাবিনেট মিটিং এর মধ্যে আবার আন্তঃমন্ত্রণালয়ের কমিটি করে দিয়েছেন বিভিন্ন বিষয়ের জন্য। এবং আমাদের নির্বাচনী প্রচারণার সময় মাননীয় প্রধানমন্ত্রীর যে কমিটমেন্টগুলো ছিল, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম মসজিদ, খাদেমদের যে বেতন, আমাদের খাল খনন, বৃক্ষরোপণ, কর্মসংস্থান, শিক্ষা, খেলাধুলা, এই বিষয়গুলো নিয়েও কিন্তু আমাদের অলরেডি কার্যক্রম শুরু হয়েছে। আপনারা জানেন যে আগামী 10ই মার্চ আল্লাহ রহমতে ফ্যামিলি কার্ড বাংলাদেশে 14 জায়গায় পাইলট প্রোগ্রাম হিসেবে উদ্বোধন হবে। এবং মসজিদ মন্দিরের যাদের এই যে ইমাম মসজিদ এবং পুরোহিত সেবক, তাদেরও পাইলট হিসাবে আগামী 15 বা 16ই মার্চ মাননীয় প্রধানমন্ত্রী সম্মানী ভাতার মাধ্যমে এটাও আমরা উদ্বোধন করতে যাচ্ছি। ভাই এত প্রশ্ন করলে, সম্মানিত সাংবাদিক ভাইরা, আপনারা নিশ্চয়ই জানেন যে বিগত সরকারের সময় আইন পরিবর্তন করে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে জাতীয় প্রতীক বা দলীয় প্রতীক দিয়ে নির্বাচন করা হয়েছে এবং সেটা নিয়ে অনেক প্রশ্নবিদ্ধ রয়েছে, অনেক আলোচনা রয়েছে, আমরা সেদিকে না যাই। পরবর্তীতে ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার একটি অধ্যাদেশ জারি করে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, জেলা পরিষদ এবং সিটি কর্পোরেশনের নির্বাচনগুলোতে দলীয় বা জাতীয় প্রতীক ব্যবহার না হয়, সাধারণ প্রতীকে নির্বাচন হয়, এই ব্যাপারে একটা অধ্যাদেশ তারা অন্তর্বর্তীকালীন সরকার জারি করেছে। আপনারা নিশ্চয়ই জানেন যে সকল অধ্যাদেশগুলি আগামী 12 তারিখে এই নতুন ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে উপস্থাপন হবার পরে পার্লামেন্ট কোন অধ্যাদেশগুলো গ্রহণ করবে বা কোনটি করবেন না এটা ওই দিন সিদ্ধান্ত হবে। এর মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের জাতীয় প্রতীক বা দলীয় প্রতীকে হবে কি হবে না এই বিষয়ে যেটি সংশোধন করা হয়েছে, এটা যদি গ্রহণ করা হয় তাহলে এটা আইন আকারে আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে আবার সংসদে উপস্থাপন হবে। এটা আইন আকারে পাশ হলে এটা হচ্ছে প্রথম ধাপ। এরপরে তো আমরা নির্বাচনের দিকে আমাদের এগোতে হবে। আমরা ইসি মাসুদকে বলতে শুনেছি যে রমজানের পরে নির্বাচন, নিশ্চয়ই আপনারা সেটি দেখেছেন। আসলে এরকম কোনো প্রতীকের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমার মনে হয় যে নির্বাচনের সিদ্ধান্ত আমরা কেমনে যাব, যেটা দলীয় প্রতীকে হবে না সাধারণ প্রতীকে হবে। এটা আইন আকারে মাননীয় সংসদ সদস্যরা যদি পাশ করেন যে সাধারণ প্রতীকে নির্বাচন হবে, এরপরেও আমরা দ্রুততম সময়ের মধ্যে আমরা নির্বাচনের দিকে যাব। আমরা চাই যে সমস্ত জায়গায় নির্বাচিত প্রতিনিধিরা থাকে। প্রধানমন্ত্রী একটা বিষয় দেখেছি, রাজনৈতিক প্রশাসক যখন আসলেন সিটি কর্পোরেশনে গত 3-4 দিন হয়েছে, এর মধ্যে আসলে আমরা একটা পরিবর্তন দেখতে শুরু করেছি মানুষের মধ্যে দিয়ে। ওয়ার্ড পর্যায়ে আসলে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা, যেহেতু নির্বাচন যদি একটু লেটে হয় সেক্ষেত্রে ওয়ার্ড পর্যায়ে কোনো পরিকল্পনা আছে কিনা, যেহেতু
কাউন্সিলররা নেই, সেখানে কোনো পরিকল্পনা নাই। সাংবাদিক হিসেবে আপনাকে একটা ধন্যবাদ দিই যে আপনি খুব ভালো জিনিস বলে ভালো একটা বিষয় আমাদের সামনে উপস্থাপন করেছেন, যে প্রশাসক দলীয় প্রশাসক দেওয়ার পরে একটা পরিবর্তন দেখছেন। কিন্তু অনেক সাংবাদিক আবার উল্টা প্রশ্ন করে যে দলীয় প্রশাসক কেন দিলেন। তখন আমি আপনার কথাটা বলি, আর আপনি যেটা আজকে বলেছেন যে দলীয় প্রশাসক আসছে বলেই তো তারা জনবান্ধব হবে, মানুষের সুবিধা অসুবিধা বুঝবে, এবং ওনার এই শহরটা পরিচিত, কারণ উনি এখানে জন্মগ্রহণ করেছেন, উনি এখানে বড় হয়েছেন, ওনার ভবিষ্যতে নির্বাচিত হওয়ার একটা দায়বদ্ধতা আছে, যেটা আপনার একজন আমলা বা একজন এডিশনাল সেক্রেটারি বা একজন বিভাগীয় কমিশনারের এমনি প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে তার দায়বদ্ধতা আছে, কিন্তু জনগণের ভোট নেওয়ার ব্যাপারে বা জনপ্রতিনিধি হওয়ার ব্যাপারে দায়বদ্ধতা নাই। আমরা তো প্রশাসকদের শুরু করেছি, এটা চলতে থাক। যদি নির্বাচন দেরি হবে বলে আমি মনে করি না, যদি কোনো কারণে হয় সেই ক্ষেত্রে এটা জাতীয় পর্যায় থেকে সিদ্ধান্ত আসবে যে আমরা ওয়ার্ড পর্যায়ে প্রশাসন দেবো। পাঁচ দিন স্যার চলে গেল তার পূর্ণাঙ্গ হইতে, আর স্যার এই মশা কামড়াবে স্যার 5 থেকে 6 দিনের মধ্যে স্যার মশা কামড়াবে। আমি মোহাম্মদ ইনামুল হক। ওটা একটা ফোল্ডার করে প্রজেক্টে আলাদা একটা কপি আমাকে দিন, আমি ওটা আলাদাভাবে মন্ত্রণালয় থেকে মনিটরিং করছি। জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ। পরে পরে ওয়াটারটা একটা বড় একটা এটা ভবিষ্যতে চিন্তা করতে হবে, এবং সোনা রিভারের এই বিষয়টা স্যার, এটা যেহেতু প্রতি বছর জলাবদ্ধতার একটা আমি কথা বলার সময় বলবো। তো আমি স্যার ধন্যবাদ স্যার আমাকে সময় দেওয়ার জন্য। 4টা ফাইল আপনি ঢাকায় আসেন, আমি চিফ ইঞ্জিনিয়ারকে দিয়ে আপনি একটা বসে এটা কি গ্রেটার সিলেটের প্রকল্প করবো না আলাদা জেলা জেলা করবো, মাননীয় মন্ত্রীর সাথে কথা বলে আমরা ইস্যু আমরা একটু এই কথা বলতে ভিজিট করিয়েছি, একটা ওয়ার্কশপ হয়েছিল আমাদের, যে আমরা যেটা করলাম এটা ফিজিবল হবে। তো ওনারা সম্মতি দিয়েছেন যে হ্যাঁ ঠিক আছে, এখন হিস্ট্রি ওয়াটার মডেলিং এর মাধ্যমে যে তারা ফিজিবিলিটি স্টাডির পরে আমরা একটা প্রজেক্ট। আর আমাদের দেশে এটা হচ্ছে ব্যতিক্রম, এখানে পুলিশ হচ্ছে আলাদা, পানির ব্যবস্থা আলাদা, বিদ্যুতের ব্যবস্থা আলাদা, সিটি কর্পোরেশন শুধু ওই রাস্তাঘাট ঝাড়ু দিবে, ময়লা টানবে, এগুলো করবে, আর সমস্ত দায় বহন করবে প্রশাসক আর মেয়র। ঢাকায় বিদ্যুৎ গেলে মেয়রের দোষ, পানি পাচ্ছি না কেন মেয়রের সমস্যা দোষ, তারপর আইন শৃঙ্খলা অবনতি এটা মেয়রের দোষ। অথচ এই ডিপার্টমেন্ট গুলো কিন্তু আমাদের সিটি কর্পোরেশন অধীনে না। যাই হোক, সেটা অনেক জাতীয় আলোচনা, অন্য আলোচনা। আমরা হয়েছিল 11 জন, আমাদের 5 জন তার মিস্ত্রি আসছিল, আমাদের সিএসসি কোর্সের যেগুলো দেখলো কমিউনিটি প্রফেসর ছিল না, এবং বিগত 4 বছর যাবত স্যার সিলেট সিটি কর্পোরেশনের ডেঙ্গু রোগীর সংখ্যা কখনোই 15 উপরে হয়নি। স্যার মশকের ক্ষেত্রে, মশক নিধনের ক্ষেত্রে আমরা স্যার খুব বাস্তবতার সম্মুখীন হয়েছিলাম। প্রথমত হচ্ছে, কিন্তু আমরা মানে দিনের পরিবর্তন এবং সময়ের পরিবর্তনে আস্তে আস্তে কিন্তু আমরা মানে কেন্দ্রীয় সরকারের উপর এই প্রতিষ্ঠানগুলো বেশি নির্ভরশীল হয়ে পড়ছে। এখানে আপনার শুরু থেকে যতগুলো হিসাব আমাকে দিয়েছেন, সিও সাহেব কিন্তু আপনি আমাকে একবারও বলেননি যে আপনাদের নিজস্ব ইনকাম পার বছর কত টাকা। এটা আপনার প্রথম বলা লাগবে, কারণ এটা একটি সাহিত্যশাসিত প্রতিষ্ঠান। আপনার ইনকাম কত পার বছর? আমাদের সবকিছু মিলিয়ে স্যার 120 কোটি টাকা। 120 কোটি টাকা। আমাদের ভাতা চলে যায় স্যার 70 কোটি টাকা। আচ্ছা, আর থাকে কত? আর থাকে স্যার 50 কোটি টাকা। এটা আয় বিল আছে স্যার। আরো আয় বাড়ানোর বুদ্ধি নাই? আয় বাড়ানোর বুদ্ধি স্যার আমাদের হোল্ডিং ট্যাক্সটা এই সম্প্রসারিত এলাকায়, ওখানে হোল্ডিং ট্যাক্সটা এখন। আসসালামু আলাইকুম। আমাদের সাথে এই সবাই উপস্থিত হয়েছেন সিলেট 3 সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক এবং আমাদের দলের চেয়ারম্যানের উপদেষ্টা মণ্ডলীর সদস্য। আমাদের সাথে উপস্থিত হয়েছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং সিলেট 6 সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য এডভোকেট ইমরান আহমদ চৌধুরী। উপস্থিত হয়েছেন সুনামগঞ্জ 1 সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য আবুল ইসলাম। উপস্থিত হয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশন ইউরোপের সমন্বয়কারী এবং আমাদের অত্যন্ত প্রিয় কামাল উদ্দিন।
সহ আরও রাজনৈতিক নেতৃবৃন্দ। তো আমরা আজকে এই মাননীয় স্থানীয় সরকার প্রতিনিধি মহোদয় আমাদের লাস্ট যখন এটা হোল্ডিং ট্যাক্স নির্ধারণ করা হয় তখন একটা আপ্লাই হয়েছিল, এটা ডিমার্কেশন হয়েছিল, তখন তৎকালীন মেয়র এটা এক কথায় বন্ধ করেছে। এখন স্যার আমরা বিগত সময়ে আমাদের বিভাগীয় কমিশনার এবং আমরা আসলে এই ধরনের বড় সিদ্ধান্ত নিতে পারি কেন নেন? আপনি কি ভোট করবেন? না, এই জন্য বিভাগীয় কমিশনার আপনি কি ভোট করবেন? এখানে জনগণের এটা তো পলিটিক্যাল পার্টির এবং পলিটিক্যাল নেতাদের জন্য সমস্যা ছিল, বিভাগীয় কমিশনার এবং আপনার জন্য তো সমস্যা হওয়ার কথা ছিল না। আমরা চেষ্টা করেছি, আমরা কয়েকটা মিটিং করেছি এটা তো আপনাদেরই উচিত ছিল যে এই সময় অন্তর্বর্তীকালীন সময়ে তো আপনারা যদি এই বর্ধিত এরিয়াতে যদি আপনারা হোল্ডিং ট্যাক্সের আওতায় নিয়ে আসতেন তাহলে তো এই প্রেশারটা আজকে কায়েম চৌধুরীর উপর করতো না। এখন আদিল চৌধুরী সাহেব যেখানে আদায় করেননি সেখানে কায়েম চৌধুরী সাহেব যদি এটা শুরু করে তাহলে ওনার জন্য কি ভালো হবে? এটা না, এটা ওই যে কি আনোয়ার জামান সাহেব উনি এটা এক কথা বন্ধ করেছে, যেটা একটা নির্ধারণ করেছে বন্ধ করেছে। আচ্ছা, যাই হোক, একটা মানুষকে সহনীয় পর্যায়ে নিয়ে এসে আলোচনা করে 100 এমএলটি হবে। আচ্ছা, এটা কোটিতে বলবেন এরপরে, তাহলে আমাদের সহজ হবে। আপনি এটা হয় কি আপনি ওই শব্দটা সবার কাছে পরিচিত। হ্যাঁ, আমরা ওই বিলিয়নে আলোচনা তো আমরা লক্ষ্য করি, এটা দিয়ে হিসাব করে আপনি সাধারণত অন্য অন্য জায়গায় যে ওয়াশা সবাই কোটিতে হিসাব করেন, কোটি লিটারে হিসাব করেন। সাধারণ জনগণ বুঝবে যাদের জন্য কাজ করে। এবং ওই মানুষের তো পানির ডিমান্ডটা লিটার অনুযায়ী হিসাব হয়, সেই হিসাব করলে ভালো হবে। তাহলে এখন বলেন যে কত কোটি লিটার এখন হচ্ছে? আমাদের এই মুহূর্তে স্যার আপনি লক্ষ কোটিতে বলেন। কোটি দিব স্যার, এই মুহূর্তে স্যার আমাদের এটা স্যার আমাদের এই শাহী ক্রিয়া ঐতিহ্যবাহী শাহী ক্রিয়া স্যার সিলেটে। এটা স্যার হজরত হে পরন্তভ শত্রু নাশকারী বীর হৃদয়ে তুচ্ছ দুর্বলতাকে ত্যাগ করিয়া উঠিয়া দাঁড়া সমগ্র প্রার্থনিক যুগবদ্ধদিন বজ্রং হৃদয় দুর্বিল প্রতিষ্ঠ পরন্তভ। আমি নেহার পুরকাস্ত জনসংযোগ কর্মকর্তা সিলেট সিটি কর্পোরেশন। আসসালামু আলাইকুম স্যার। আউযু বিল্লাহি মিনাশ শাইতান। স্যার প্রধান অতিথি এবং সভাপতি অনুমোদন ক্রমে আমি শুরু করছি। সবার শুরুতেই সিলেট সিটি কর্পোরেশন স্যার 2020 প্রতিষ্ঠিত হয় এবং বর্তমান আয়তন স্যার 79.5। বালিল্লাযীনা কাফারু ফি জামিলুর রহমান কর কর্মকর্তা সিলেট সিটি কর্পোরেশন। আসসালামু আলাইকুম স্যার। আজকের মহতী সভার সময় উপস্থিতি সবাইকে স্বাগতম। কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা হিসেবে গত ডিসেম্বর মাস থেকে কর্মরত আছি। ধন্যবাদ স্যার। আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বিশ্ববিদ্যালয়ের প্রধান রাজস্ব কর্মকর্তা এবং সচিব সিলেট সিটি কর্পোরেশন। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার, আমি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদুল্লাহ সজীব। আমাদের আরেকটা প্রকল্প হলো স্যার, এটা স্যার জিওপি এসএসসি স্যার 80% এবং 20%। আহমেদ নান্নু, লাইসেন্স কর্মকর্তা সিলেট সিটি কর্পোরেশন। আসসালামু আলাইকুম স্যার, আমি মোহাম্মদ আব্দুল বাসিত, প্রধান রাজস্ব। কর্পোরেশনে কিন্তু অন্যান্য সিটি কর্পোরেশনের যে ওই যে অটো রিক্সার এই জিনিসটা এখানে নাই, অটো রিক্সা এখানে নাই। 22.44%। এটা জিওপি এবং এসএসসি স্যার দুটো মিলিয়ে স্যার। নিধনের শিডিউলটা কি? স্যার নিধনের 7 দিন না 10 দিন পর পর না স্যার, আমরা স্যার নিধনের শিডিউলটা স্যার ওইভাবে স্যার ম্যাথমেটিক্যালি ফেসবুকে লোক দেওয়ার কারণ তো এটাই যে মানুষের জনগণের জন্য আমি প্রত্যেককে যে ডিপে নিয়ে যাচ্ছি যে কারণ সার্কিট সিদ্ধান্ত নিতে হবে, না উনি গেলেই হবে সব জায়গায়। পার্কিংটা সুন্দর করতে হবে যাতে রোডে যাতে যান করতে হবে। না না স্যার, ওইটা তো কোনো পার্কিংটাকে প্রায়োরিটি দিতে হবে। আর এই জন্য সব পুরাতন দেওয়ার কারণ যেটা বুঝে আসছে। ও আচ্ছা। লাভ করছে। আর আমারও ইচ্ছা যে পুরান যে অ্যাবান্ডেন্ট হয়ে গেছে এখানে পরিত্যক্ত পড়ে আছে, ওইটা যদি কিছু মূল্য পরিশোধ করতে হয় আমরা করে এইখানে একটা পার্ক করতে চাই। সিলেট শহরে কোনো পার্ক নেই। ওটা একটা প্রস্তাবনা দেন, যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের মাননীয় স্যার সালাউদ্দিন সাহেব আছেন। স্যার আমাদের মূল মাস্টার প্ল্যানে কিন্তু স্যার এটাকে পার্ক হিসেবে ওই হিসেবে পরবর্তী সময় স্যার এটাকে ওই হিসাবে একটা প্রস্তাব আমাদের কাছে দেন, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দেবো। আমাদের স্যার এই যে সুইপারদের ক্রনিক ওইটা স্যার আমাদের
এটা মার্কেট আমার কাছে আসে রেডি হয়েছে শুরু করলে তো কিছু টাকা আসবে। জি স্যার সেটাই স্যার আমরা অলরেডি স্যার তাহলে তো যদি এখন বরাদ্দ দেওয়া শুরু না করে তাহলে সিটি কর্পোরেশনের রাজস্বের উপর চাপ করবে। ফাইল রেডি করছি স্যার। এখন প্রশাসক মহোদয় নতুন আসছে, এখন একদম পেপারে বিল করতে দিয়ে নিচ থেকে বরাদ্দ দেওয়া শুরু করে। একবারে বরাদ্দ দেওয়া শুরু করেন, টাকা নেন, তাহলে ওই টাকাতে কাজ করলে তার রাজস্বের উপর চাপটা কম। জি স্যার, ওই কারণে আমরা অপেক্ষা করছি। টাকা দিয়ে তো টাকা দিয়ে তো দেবে। ভাই আপনি শুনুন তাহলে তো আপনার সাথে যোগাযোগ হবে সবসময়, কারণ আমাদের এখানে স্যার যে লাফার্স হোলসেল ব্যক্তির কাছে তো তাদের সাথে তারা কিছু ইনভলভমেন্ট আছে আমাদের সাথে শেয়ার করে। দেখেন ওটা প্রশাসনের সাথে কথা বলে, তারপরে এই প্রজেক্টগুলোতে জায়গা সহযোগিতা করে, জায়গা করে, তাদের সাথে যোগাযোগ করেন। জি স্যার, এটা আরেকটা সারা ওয়ার্ল্ডে তো একটা নির্দেশনাই আছে যে ধরেন পরিবেশ বা জলবায়ু পরিবর্তনের পরে এই যে ডাম্পিং পয়েন্টে ময়লা আবর্জনার বিষয়ে বিশ্ব ব্যাংক, তারপরে আপনার এই যে আপনার জায়গা সহ এডিপি সহ তারা তো এগুলোতে ফান্ডিং করে আমাদের। নিতে হবে যে ময়লা থেকে যেন বিদ্যুৎ উৎপাদন হয় এবং ওখান থেকে যেন সার হয়, জৈব সার হয়। এই মুহূর্তে দুটো মিলে একটা প্রকল্প করতে হবে, টাকা নষ্ট করা যাবে। যে আমাদের স্যার এই মুহূর্তে এই স্যার যে সোর্স সেগ্রিগেশন যেটা স্যার দরকার আর কি, প্রথমত সোর্স সেগ্রিগেশনটা করা একটা খুব টাফ স্যার। এই জন্য মেকানিক্যালি যদি সেগ্রিগেশন করা যায় ওই জন্য আমাদের ইকুইপমেন্ট ইনস্টল করা। আর এগুলো প্রজেক্ট আপনার ওয়ার্ল্ড ব্যাংক সহ এস্টিমেট করেছে যে এটা কাজের পর্যায়ে কোনো রাস্তাঘাট রুরাল ইকোনমি যে রান করার জন্য আগে যেভাবে 2001 থেকে 6 পর্যন্ত ম্যাডাম বা আমার বস একদম গ্রামীণ রাস্তা, তারপরে ওই যে গ্রোথ সেন্টার গুলো, এই যে গ্রোথ সেন্টার, হাট বাজারের যে সেন্টার করা, কনস্ট্রাকশন বা ডেভেলপমেন্ট, এগুলো কিছু এই যে ওনাদের ফ্রেঞ্চগঞ্জ যে বাগমারা একটা ইয়ে আছে, তারপরে আপনার বেলকুনা, এত মানে নাজুক মানে পরিস্থিতি, মানে মানুষের 6 মাস বাচ্চা। অথচ আমরা সবসময় গল্প শুনতাম যে সিলেটে সবসময় অর্থমন্ত্রী আছে, সিলেটে বরাদ্দ বেশি যাচ্ছে। অর্থমন্ত্রী যতদিন ছিল আমাদের তখন কিছু ওই সময় তো হয়েছে, পরবর্তী সময় হয়েছে। তারপরে রাস্তা আপনি তো করে দিলেন সেই হ্যাঁ 17 বছর মধ্যে কোনো কোনো কাজে ওইটা আপনি বলার পর সাথে সাথে এই রাস্তা আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে। ইউনিবলকটা করছে না? হ্যাঁ, এটা আপনি বলাতেই হয়েছে, ওটা আজকে কি দেখা যাবে? দেখা যাবে ইনশাআল্লাহ। সবচেয়ে খারাপ এটা ওনারা আদালত অফিসাররা তারাও যান, এবং 4টা ইউনিয়ন পুরোপুরি থানা সদর থেকে বিস্তৃত 2টা ব্রিজের জন্য, একটা সুরমা এবং একটা কুশিয়ার, এবং 2টা নদী আমাদের উপর দিয়ে গেছে, এই গোলাপুর দিয়ে গেছে। বেশি পাই যে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, কিছু বড় বড় কয়েকটা রাস্তা আছে, আর মানে কিছু মেনটেনেন্স লাগবে আর কিছু নতুন রাস্তা লাগবে। আর 2টা ব্রিজের জন্য ভাই অন্তত একটা ব্রিজের একটু আমাকে ব্যবস্থা করা যায়। মানুষ প্রায় 1,00,000 মানুষ ভাই উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলম মহোদয় ব্রহ্মাণ্ড দেবায় ও ব্রাহ্মণ হৃদয় বিষয় প্রদানের জন্য অনুরোধ করছি। আমি বলবেন সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব আব্দুল কালাম চৌধুরী। উপস্থিত আছেন সিলেট সিটি কর্পোরেশন
নমো ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম। আমাদের ফাইন্যান্সের জন্য আমরা গভর্নমেন্ট 4,600 এখন মোপাতে আছে ওখান থেকে অর্থতে যাবো জায়গাটা আমাদের এটা কি আগে থেকে ছিল একদম নোংরা পরিত্যক্ত পচা পুকুর ছিল স্যার। এটা স্যার আমরা অ্যাপ্লাই করেছি, কিন্তু ওই যে ওই পাটটা স্যার জেলের বাউন্ডারি মানে বাইরে কিছু জেলের জায়গা আছে। আমরা স্যার এই অ্যাপ্লাই করে ওটা মানে দিদি উপর করতে আগে জনপ্রতিনিধি ছিল আপনাদের আঞ্চলিক অফিস আছে ঠিক আছে আপনি যে ডকুমেন্ট ওনারা একটু সাহায্য করে ওই পাখিগুলি এই ওই জায়গায় যদি ডাম্পিং করে এটা ওনারা একটু ডাম্পিং পয়েন্টে যেখানে ময়লা ফেলাচ্ছেন এটা কি রিসাইকেলিং বা ওখানে কোনো কিছু বা বর্জ্য ব্যবস্থাপনা বা ওটা দিয়ে কোনো আমরা একটা লিকুইড ফ্যাসিলিটি এই ধরনের একটা স্যার প্রজেক্ট করেছে। আমরা তো অলরেডি ইকুইপমেন্ট ইনস্টল করা আছে। আপনারা কি জানেন যে ওই ময়লা আসে বিভাগীয় কমিশন আসলে এগুলো প্রতিষ্ঠান রাজনৈতিক লোক ছাড়া নাই মানে তাহলে আঞ্চলিক অফিস লাগবে তো আঞ্চলিক অফিস আঞ্চলিক অফিস লাগবে। আর আমার কিছু মনে হচ্ছে আমরা আফ্রিকার পুরো জঙ্গলে বসবাস করি। তিনটা উপজেলার জন্য আলাদা একটা স্পেশাল কনসিডারেশনে আপনারা নেব আজকে আমার চেয়ারম্যানরা এগুলো উদ্যোগ নিয়ে যদি এক জায়গায় তারা করে রাখতে পারে, না হয় ওই যে গাড়ি ময়লা ফেলাইতে গেল আবার ওটা নিয়ে ওখানে দিয়ে চলে আসবে তিনতলা ফেসবুকে লোক দেওয়ার কারণ তো এটাই যে মানুষের প্রত্যেকে যে ডিপে নিয়ে যাচ্ছি যে কারণ সার্বিক সিদ্ধান্ত নিতে হবে না উনি গেলেই হবে সব জায়গায় পার্কিংটা সুন্দর করতে হবে যাতে রোডে যাতে যান করতে হবে না স্যার ওইটা তো কোনো পার্কিংটাকে প্রায়োরিটি দিতে হবে আর এটা হলো সব পুরাতন জায়গা আমি যেটা ঘুরে আসছি আর আমারও ইচ্ছা যে পুরান যে অ্যাবান্ডেন্ট হয়ে গেছে এখানে পরিত্যক্ত পড়ে আছে, এটা যদি কিছু মূল্য পরিশোধ করতে হয় আমরা করে এইখানে একটা পার্ক করতে চাই। সিলেট শহরে কোনো পার্ক নেই। ওটা একটা প্রস্তাবনা দেন যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের মাননীয় স্যার আমাদের মূল মাস্টার প্ল্যানে কিন্তু স্যার এটাকে পার্ক হিসেবে ওই হিসেবে পরবর্তী সময় স্যার এটাকে ওই হিসাবে একটা প্রস্তাব আমাদের কাছে দেন আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দেবো। আমাদের স্যার যে সিপার দেখে ওইটা স্যার আমাদের এটা মার্কেট আমার কাছে আছে রেডি হয়েছে অনু না 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 বুঝছি না আর ওই যে আপনি যেটা সিটি কর্পোরেশনটা একটু পরিষ্কার করেন সবাই দেখলাম একটু ময়লা টলা হয়ে আছে বিল্ডিংটা দেখলাম যে ময়লা বিল্ডিংটা আমি ওই দিন বলছি যে ভবন যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে নগর এই কথাটা আসার সময় আমি আর কামাল দিয়ে কথা বলতেছি আমি বলছি কালকে ভবনটাই তো অপরিষ্কার তো আর আমরা 23 কোটি টাকা পেয়েছি আর এই বছর ডিমান্ড দিয়েছেন এর মধ্যে স্যার মহিলা এবার একটা ছয়টা দেখা মহিলা ছবি আছে
মানে ওই টাকার মধ্যেই হবে জি স্যার এই প্রকল্পের গানটা তার মানে এখন আর 6 কোটি হলে আপনাদের টাকা কমপ্লিট হচ্ছে। আমাদের কন্ট্রিবিউশনটা সিট কি প্লাস্টিকের দেবেন? দেখি যেটা ভালো হয় একটু ইয়ে করে সামনে সুপার টুপার করে নিতে একটু টাইলস গুলো চেঞ্জ করা তো সে পুরো তো এসি সেন্টার না সেন্টার না মানে ফুল এসি এসি সব চালু আছে বুঝছি কত 6 কোটি সেটা জানি ইন্টেন্স কোন দিকে যাবে কোন দিকে পিছনে এই যে বাম দিকে ভাই আপনার কোনটা এটা প্রকল্পের আন্ডারে এখন কাজ চলমান স্যার ইন্টেরিয়রের কাজ চলে আসলে বিচার বলেন আর ওনার নামটা সামনে বড় করে লিখতে হবে যাতে মানুষ বোঝা যায় উপরে সামনে নাম লেখা আছে বড় করে নাম লেখা আছে একদম ওটার জন্য যদি কিছু টাকা বেশি খরচ হয় নামটা যেন সুন্দর করে লেখা হয় মানে মানুষের যাতে রাস্তাতে যাওয়ার সময় চোখে পড়ে যে এটা সাইফুর রহমানের নাম প্রস্তাব পাঠাচ্ছি আমরা ওইভাবে অনুমোদন দিই লাগবে না আমরা ওই নামে অনুমোদন দিই এম সাইফুর রহমান অডিটর হল নামে আমরা বরাদ্দ অনুমোদন দিতে এখন ওই নামই হবে বড় করে লিখবেন যে এটা হলের ম্যানেজমেন্ট সিটি কর্পোরেশনের কাছে থাকে এটা হলের ম্যানেজমেন্ট এখন আসছে জেলা প্রশাসন জেলা ওইটা ট্রান্সফার করতে হবে ওটা সিটি কর্পোরেশন নিয়ে না একটা চিঠি ওটা একটা প্রস্তাব দেন আমরা হয় না আপনার মেনটেন হয় না এই ধরনের তো ওই জেলায় যেগুলো ওনাদের আছে মানে ওটা আমি আলাদাভাবে চেক করাচ্ছি আপনি সিটি কর্পোরেশন কাজা সিটি করে আলাদা করে দেখি আমি ওটা ওইটার মধ্যে ওই যে বোর্ডগুলো শুধুমাত্র দিতে ফেলে দিচ্ছি যেহেতু সিলেটে বেশি ভোট দিয়েছে তো আমি এখানে যেটা করবো প্রত্যেক জেলার জন্য আলাদা করে একটা করে প্রকল্প দেবো যেমন ধরুন সিলেট জেলার জন্য আমি 2000 কোটি টাকা প্রজেক্ট দেবো ওদের সুনামগঞ্জের জন্য একটা দেবো হবিগঞ্জের জন্য একটা দেবো মৌলভীবাজারের জন্য একটা দেবো মানে টোটাল সব মিলে একটা বড় অ্যামাউন্টের 3 বছর বা 4 বছর মেয়াদী প্রকল্প নিয়ে যাতে দ্রুত এমপিদের রাস্তাঘাট ওটা আমি করাচ্ছি আর এগুলো ব্যাপারে আমার অভিজ্ঞতা আছে ব্যবস্থা করতে হইব তো এইগুলো সিটি কর্পোরেশন আসবে কারণ হচ্ছে কি আপনারা তো আপনাদের রাজস্ব থেকে বেতন দেন এ তো রাষ্ট্রের কোনো দায়িত্ব নেই ওটা দিক থেকে দেখতে আর না এটা ওই যে বিয়ারে বলছি ওই যে প্রশাসন ওই যে ডাম্পিংটা